বাংলাদেশ বিষয়াবলীর যে বিষয়গুলি খুবই গুরুত্ব সহকারে এবার দেখতে হবে। আজকে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করছি বাংলাদেশের জাতীয় বিষয়াবলী থেকে। জাতীয় বিষয়াবলীর যে চ্যাপ্টারটা আছে সেটা থেকে। প্রথমে 1947 সাল পূর্ববর্তী সময়ের গুরুত্বপূর্ণ কিছু যেগুলো দেখছি, এর বাইরেও কিন্তু অনেক কিছুই দেখতে হবে। আমি জাস্ট গুরুত্বপূর্ণ যেগুলো সেগুলো দেখার চেষ্টা করছি। প্রথমে সোমপুর মহাবিহার। এটি এটি হচ্ছে পাল আমলের একটি স্থাপত্য কীর্তি। এটি কোথায় অবস্থিত? এটি হচ্ছে নওগাঁ জেলার পাহাড়পুরে অবস্থিত সোমপুর মহাবিহার প্রাচীন বাংলার পাল রাজবংশের শাসনামলে স্থাপিত হয়। অষ্টম শতকের শেষের দিকে বা নবম শতকের শুরুর দিকে এটি স্থাপিত হয়। তো এটি হচ্ছে এটি কে স্থাপিত করে? এটি হচ্ছে পাল বংশের দ্বিতীয় রাজা ধর্মপাল আনুমানিক 781 থেকে 821 খ্রিস্টাব্দে এই বিহার স্থাপন করেছেন বলে অনুমান করা হয়। তো এইখানে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য কি, খ্রিস্টীয় দশম শতকে বিহারের আচার্য ছিলেন কে? অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান। আর 1879 সালে স্যার কানিংহাম এই বিশাল কীর্তি আবিষ্কার করেন। 1985 সালে ইউনেস্কো মহাবিহারটাকে হচ্ছে কি দেয়? বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা দেয়। এরপরে কিছু গুরুত্বপূর্ণ জনপদের অবস্থান। হরিকেল জনপদের অবস্থান কোথায়? এটি হচ্ছে আধুনিক সিলেট থেকে পার্বত্য চট্টগ্রাম পর্যন্ত বিস্তৃত ছিল। এরপর হচ্ছে পুন্ড্র। পুন্ড্র হচ্ছে এই রাজ্যের বিস্তৃতি ছিল হচ্ছে বগুড়া, রংপুর, রাজশাহী, দিনাজপুর এইসব এলাকায় হচ্ছে পুন্ড্র ছিল। হ্যাঁ, বঙ্গ ছিল কোথায়? বঙ্গ ছিল হচ্ছে বৃহত্তর ফরিদপুর, বিক্রমপুর, বাকেরগঞ্জ, পটুয়াখালী এসব জলাভূমি নিয়ে হচ্ছে বঙ্গ ছিল। এবং ঢাকাও কিন্তু ঢাকাও কিন্তু বঙ্গ বাংলাদেশের রাজধানী ঢাকাও কিন্তু বঙ্গ জনপদের মধ্যে ছিল বলে অনুমান করা হয় বা ধারণা করা হয়। তোর গৌড় ছিল কোথায়? গৌড় ছিল হচ্ছে বৃহত্তর রংপুর, দিনাজপুর এবং রাজশাহীর অংশবিশেষ নিয়ে। গৌড় এখানে কিন্তু চাঁপাই নবাবগঞ্জ এটিও কিন্তু এই গৌড়ের মধ্যে অবস্থিত। এরপর রারো জনপদের অবস্থান ছিল হচ্ছে বর্তমান পশ্চিমবঙ্গে। সমতট ছিল হচ্ছে নোয়াখালী এবং কুমিল্লা অঞ্চল জুড়ে। বরেন্দ্র ছিল হচ্ছে রাজশাহী, দিনাজপুর, রংপুর এসব অঞ্চলে। চন্দ্রদ্বীপ বরিশাল অঞ্চল ছিল হচ্ছে চন্দ্রদ্বীপ জনপদ। এরপরে হচ্ছে তাম্রলিপ্ত বর্তমান ভারতের মেদিনীপুর জেলার তাম্রলিপ্ত হচ্ছে এটি। এরপরে ভারত ছাড় আন্দোলন। ভারত ছাড় আন্দোলনটি কত সালে হয়েছিল? এটা হচ্ছে 1942 সালে হয়েছিল। মূলত ভারতীয় স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে শ্বেতাঙ্গ বিরোধী মনোভাবের বহিঃপ্রকাশ স্বরূপই হচ্ছে এই ভারত ছাড় আন্দোলন হয়ে ওঠে। তো এটি হচ্ছে কি, মহাত্মা গান্ধী যে হরিজন পত্রিকায় কাজ করতেন, তিনি সেই পত্রিকায় ব্রিটিশ সরকারের বিরুদ্ধে ভারত ছাড় পরিকল্পনা গ্রহণ করেন। এরপরে হচ্ছে এই কংগ্রেস গান্ধীর মনোভাব লক্ষ্য করে 1942 সালের 14ই জুলাই ভারত ছাড় নীতি অনুমোদন করেন। এরপরে এটি হচ্ছে মূলত ভারত ছাড়। এটি একটি অনেকটি আহ, স- আহ, স- আহ, হচ্ছে সশস্ত্র সংগ্রামের মাধ্যমে এটি কিন্তু ভারত ছাড় আন্দোলনটি হয়েছিল। এরপরে রাওলাট আইনটি হচ্ছে কত সালে হয়? 1919 সালে কুখ্যাত রাওলাট আইন পাস হয় এবং এটি হচ্ছে জেমস ফোর্ডের আমলে এই রাওলাট আইনটি পাস হয়। এটি একটি কুখ্যাত কালো আইন। এর মাধ্যমে হচ্ছে যে ভারতীয় স্বাধীনতা সংগ্রামীদের উপর দমন-পীড়ন বৃদ্ধি করে দেওয়া হয়। মূলত এই আইনটার বিষয়বস্তু ছিল যে ব্রিটিশ যারা আছে তারা যে কেউ কোনো প্রশাসনিক বা কোনো ধরনের আ নিরাপত্তা বাহিনীর কেউ না। জাস্ট এমনিই সাধারণ মানুষ যদি চায় তাহলে আ ভারতীয় নাগরিকদের যে কাউকে কোনো কারণ ছাড়াই গ্রেফতার করতে পারবে এবং চাইলে তাকে যেকোনো আদালতের মুখোমুখি করতে পারবে এবং যেকোনো শাস্তি প্রদান করতে পারবে। এটিই ছিল কিন্তু কুখ্যাত রাওলাট আইন। এবং এর প্রতিবাদে 1919 সালে এর প্রতিবাদে আ এটি সম্ভবত পাঞ্জাবের জালিয়ানওয়ালা বাগে এই যে একটি হত্যাকাণ্ড হয়েছিল, এটি মূলত এর প্রতিবাদে মানুষ অনেকেই জড়ো হয়েছিল 1919 সালে জালিয়ানওয়ালা বাগে। তাদের একটি তাদের নিজস্ব একটি এটি ছিল তাদের একটি অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে তারা
সবাই একত্রিত হয়। অনেক মানুষ যখন একত্রিত হয়ে গিয়েছে তখন তারা চিন্তা করে যে আমরা এই রাওলাট আইনের বিরুদ্ধে একটি প্রতিবাদ করি এবং এর জন্য আমরা তারা বিভিন্ন ধরনের স্লোগান দেয়। স্লোগান দেওয়ার কারণে তখন সেখানে পাশেই সেখানে যে ব্রিটিশ যে আর ক্যান্টনমেন্ট ছিল, ব্রিটিশ ক্যান্টনমেন্ট থেকে সেখানের যে দায়িত্বপ্রাপ্ত যে আর্মি অফিসার ছিল সে এসে তাদের উপরে প্রায় 10 মিনিটের মতো গোলাগুলি করে গোলাগুলির মাধ্যমে, এবং সেখানে প্রায় 10 মিনিটেই যে পরিমাণ মানুষ নিহত হয় সেটি কিন্তু জালিয়ানওয়ালা বাগের যে গণহত্যা, এটি জালিয়ানওয়ালা বাগের গণহত্যা নামে পরিচিত। তো এই কারণে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর 1919 সালে তাকে যে নাইট উপাধি দেওয়া হয়েছিল সেটি তিনি প্রত্যাখ্যান করেন। এরপর লখনৌ চুক্তি, এটা লখনৌ চুক্তি হয়েছিল 1913 সালের কানপুর মসজিদের ঘটনায় পুলিশের গুলিতে মুসলমানদের মৃত্যুর ফলে সরকারি বিরোধী মনোভাব তীব্রতর হয়। এই প্রেক্ষাপটে মুসলিম লীগের তরুণ সদস্যরা সক্রিয় হয়ে ওঠেন এবং মোহাম্মদ আলী জিন্নাহ মুসলিম লীগে যোগ দেন। 1916 সালে ডিসেম্বর মাসে কংগ্রেস এবং মুসলিম লীগ তাদের বার্ষিক সম্মেলন লখনৌ শহরে করার সিদ্ধান্ত নেয়। এর ফলে এই লখনৌ চুক্তির ফলে ভারতের হিন্দু এবং মুসলমানদের মধ্যে সম্প্রীতি এবং সদ্ভাব সৃষ্টির অনুকূল পরিবেশ সৃষ্টি হয়। এরপরে বেঙ্গল প্যাক্ট। বেঙ্গল প্যাক্ট কি? বেঙ্গল প্যাক্ট হচ্ছে অসহযোগ আন্দোলন এবং খিলাফত আন্দোলন যখন হচ্ছে কার্যত ব্যর্থ হয় তখন ভারতবর্ষে হিন্দু মুসলমান সম্পর্কের মারাত্মক অবনতি ঘটে। এই অবনতি ঘটার পরে আহ এই অবনতি ঘটার পরে মুসলমান এবং হিন্দু নেতারা পরস্পরকে দোষারোপ করে বক্তৃতা বিবৃতি বিভিন্ন প্রদান করে থাকেন, এবং এই বিষয়টি চিত্তরঞ্জন দাসকে, দেশবন্ধু চিত্তরঞ্জন দাসকে হচ্ছে বিচলিত করে। তিনি শহীদ হোসেন শহীদ সোহরাওয়ার্দী এবং শেরেবাংলা একে ফজলুল হকের সাথে এই বিষয়ে আলোচনা করেন, এবং চিত্তরঞ্জন দাস কংগ্রেস থেকে বের হয়ে 1922 সালে তিনি স্বরাজ পার্টি গঠন করেন। এরপরে স্বরাজ দলের সভাপতি হিসেবে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস মুসলমান নেতাদের সাথে 1923 সালে একটি চুক্তি স্বাক্ষর করেন। এই চুক্তিটি হচ্ছে বেঙ্গল প্যাক্ট নামে পরিচিত। এই চুক্তির লক্ষ্য ছিল বাংলায় সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের আর্থ-সামাজিক উন্নয়ন এবং হিন্দু-মুসলমান সম্প্রীতি জোরদার করণ। এরপরে কিছু গুরুত্বপূর্ণ ঘটনাবলী। ক্ষুদিরাম বসুর আন্দোলনকারী এবং তাদের ঘটনাবলী সম্পর্কে জানতে হবে। ক্ষুদিরাম বসু তিনি 30 এপ্রিল 1908 সালে কলকাতার প্রেসিডেন্সির যে ম্যাজিস্ট্রেট ছিলেন তাকে কিংসফোর্ড তাকে হত্যা করতে গিয়ে বোমা নিক্ষেপ করেন। তার বোমা নিক্ষেপে কিংসফোর্ডের গাড়িতে না পড়ে আরেকটি গাড়িতে পড়ে এবং তারা মারা যায়, যার কারণে তাকে ফাঁসি দেওয়া হয়। তার সাথে আরেকজন ছিল, তার নাম হচ্ছেন প্রফুল্ল চাকি। প্রফুল্ল চাকি 11ই আগস্ট 1908 সালে তাকে ফাঁসি দেওয়া হয়। মাস্টার দা সূর্য সেন, মাস্টার দা সূর্য সেন 1930 সালে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন করেন। 18 এপ্রিল 1930। 12ই জানুয়ারি 1934 সালে তাকে ফাঁসি দেওয়া হয়। 18 এপ্রিল বাংলাদেশের কি দিবস? এটি আপনারা কমেন্টে জানাবেন। প্রীতিলতা ওয়াদ্দেদার, তার সম্পর্কে জানতে হবে। 1932 সালে মাস্টার দা সূর্য সেনের নির্দেশে তিনি পাহাড়তলী ইউরোপিয়ান ক্লাব আক্রমণ করেন। এরপরে হচ্ছে যে সর্বভারতীয় মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় কত সালে? 1906 সালে। এটির প্রতিষ্ঠা থেকে নবাব সলিমুল্লাহ আগা খান ভিকারুল মুলুক এনারাই হচ্ছেন এটার প্রতিষ্ঠাতা। প্রতিষ্ঠাকালীন সভাপতি ছিলেন আগা খান। 1913 সাল পর্যন্ত তিনি ছিলেন। আবার 1913 সালে মোহাম্মদ আলী জিন্নাহও কিন্তু মুসলিম লীগে যোগ দেন। তারপর ঢাকার নবাব সলিমুল্লাহ হচ্ছে মুসলিম লীগ গঠনের উদ্যোগ নেন। নওয়াব আব্দুল লতিফ মোহামেডান লিটারেরি সোসাইটি গঠন করে। সৈয়দ আমির আলী সেন্ট্রাল ন্যাশনাল মোহামেডান অ্যাসোসিয়েশন গঠন করেন। বঙ্গীয় মন্ত্রিসভা 1937 থেকে 1947, এটি খুবই গুরুত্বপূর্ণ। তো বঙ্গীয় মন্ত্রিসভার প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন কে? এ কে ফজলুল হক। এ কে ফজলুল হক 1937 থেকে 1941। তিনি হচ্ছেন কৃষক প্রজা পার্টি এবং মুসলিম লীগ কোয়ালিশন, তার দলের নাম ছিল। দ্বিতীয় মুখ্যমন্ত্রীও কিন্তু কে ছিলেন? এ কে ফজলুল হকই ছিলেন। তিনি দুইবার, এ কে ফজলুল হক দুইবার বঙ্গীয় মন্ত্রিসভার মুখ্যমন্ত্রী হন। তৃতীয় মুখ্যমন্ত্রী হোসেন শহীদ সোহরাওয়ার্দী, এবং খাজা নাজিমুদ্দিনও কিন্তু এই বঙ্গীয় মন্ত্রিসভার মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। তো তৃতীয় মুখ্যমন্ত্রী হচ্ছে হোসেন শহীদ সোহরাওয়ার্দী 1946 থেকে 1947।
তার দলের নাম মুসলিম লীগ। কৃষক প্রজা পার্টি সম্পর্কে জানতে হবে। দলটির প্রতিষ্ঠাতা কে? এ কে ফজলুল হক। কৃষক প্রজা পার্টি এর প্রতীক কি ছিল? এর প্রতীক ছিল হুক্কা। 1937 সালে নির্বাচনের স্লোগান দেন লাঙ্গল যার জমি তার, ঘাম যার দাম তার। এবং আমরা জানি যে আহ, যুক্তফ্রন্টের একজন অন্যতম মন্ত্রী ছিলেন তিনি, তার নাম হচ্ছেন আবুল মনসুর আহমেদ। তিনি 1956 সালে যে কোয়ালিশন সরকার হয় সেখানেও কেন্দ্রীয় সরকারের শিল্পমন্ত্রীর দায়িত্ব পালন করেন। তিনি কিন্তু কৃষক প্রজা পার্টি থেকে আহ, নির্বাচন করেছিলেন এবং তিনি কৃষক প্রজা পার্টির একজন সক্রিয় সদস্য ছিলেন। এ কে ফজলুল হক এ কে ফজলুল হক তার জীবনী, তার গুরুত্বপূর্ণ রাজনৈতিক জীবনী সম্পর্কে জানতে হবে। এ কে ফজলুল হক হচ্ছে লখনৌ চুক্তি প্রস্তাব উত্থাপন করেন। 1935 থেকে 1936 সালে কলকাতা কর্পোরেশনের প্রথম বাঙালি মুসলমান মেয়র নির্বাচিত হন এ কে ফজলুল হক। 1937 সালে শেরেবাংলা এ কে ফজলুল হক অবিভক্ত বাংলার প্রথম নির্বাচিত প্রধানমন্ত্রীর পদে অধিষ্ঠিত হন, অর্থাৎ মুখ্যমন্ত্রী হন। আহ 1940 সালে মোহাম্মদ আলী জিন্নাহর সভাপতিত্বে লাহোরে অনুষ্ঠিত নিখিল ভারত মুসলিম লীগের অধিবেশনে জ্বালাময়ী বক্তৃতার প্রথম পাকিস্তান প্রস্তাব প্রকাশ করেন। পাঞ্জাবিরা তার যে জ্বালাময়ী বক্তৃতা, এই জ্বালাময়ী বক্তৃতার কারণে তাকে মূলত শেরে বাংলা হিসেবে অভিহিত করে পাঞ্জাবিরা। 1954 সালে দেশের সাধারণ নির্বাচনে তিনি যুক্তফ্রন্ট দলের নেতৃত্ব দিয়ে বিপুল ভোটাধিক্য জয়লাভ করেন। তিনি পূর্ব পাকিস্তানের প্রধানমন্ত্রী হন। এরপর রাজনৈতিক পট পরিবর্তনে তিনি পাকিস্তানের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে নিযুক্ত হন। 1956 সাল থেকে 1958 সাল পর্যন্ত তিনি পূর্ব পাকিস্তানের গভর্নর পদে অধিষ্ঠিত ছিলেন। 1962 বা 63 সালে তিনি মারা যান। ফজলুল হক মন্ত্রিসভার আরো কিছু কর্মকাণ্ড, যেমন ফ্লাউট কমিশন গঠন করেন। এটা কি? এটা হচ্ছে বিনা ক্ষতিপূরণে জমিদারি প্রথা উচ্ছেদের জন্য ফ্রান্সিস ফ্লাউটকে প্রধান করে কমিশনটি গঠন করা হয়েছিল। কমিশনের রিপোর্টের আগে 1950 সালে জমিদারি প্রথা উচ্ছেদ করে প্রজাস্বত্ব আইন পাস হয়। তাহলে প্রজাস্বত্ব আইন পাস হয়, জমিদারি প্রথা উচ্ছেদ হয় কোন কমিশনের কারণে? এটা হচ্ছে ফ্লাউট কমিশনের প্রস্তাব। এরপরে আরো কিছু ফজলুল হকের রাজনৈতিক জীবন। 1937 সালে অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী হন, মুখ্যমন্ত্রী অর্থাৎ। 27 জুলাই 1953 সালে কৃষক শ্রমিক পার্টি গঠন করেন। আগে ছিল তার কৃষক প্রজা পার্টি, পরে তিনি কৃষক শ্রমিক পার্টি গঠন করেন এবং যুক্তফ্রন্টে যোগ দেন। 1954 সালে যুক্তফ্রন্টে যোগদান করেন। এরপরে দ্বিজাতি তত্ত্ব, মোহাম্মদ আলী জিন্নাহর যে দ্বিজাতি তত্ত্ব ছিল সেটি 1939 সালে তিনি এটি দেন। অধিবেশনের সভাপতি এবং উত্থাপক ছিল মোহাম্মদ আলী জিন্নাহ। এর অপর নাম ছিল পাকিস্তান তত্ত্ব। এর মূল বক্তব্য হচ্ছে হিন্দু মুসলমান আলাদা রাষ্ট্র। এরপরে হচ্ছে লাহোর প্রস্তাব 1940 সালে 23 মার্চ। এর প্রস্তাবক হচ্ছে শেরেবাংলা এ কে ফজলুল হক। এর লাহোর প্রস্তাবের ভিত্তি ছিল দ্বিজাতি তত্ত্ব। এর মূল বক্তব্য ছিল উপমহাদেশের উত্তর পশ্চিম এবং পূর্ব ভাগের মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চল নিয়ে স্বাধীন রাষ্ট্র গঠন করতে হবে, অর্থাৎ পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান এবং পাঞ্জাব সিন্ধু সহ এসব যেই প্রদেশগুলো আছে এগুলো সহ। ভারত স্বাধীনতা আইন ভারত স্বাধীনতা আইন 1947 সালে 3 জুন মাউন্টব্যাটেন পরিকল্পনার বাস্তবায়নের জন্য ব্রিটিশ পার্লামেন্টে আইন প্রণয়ন করে। এরপর এর ফলাফল কি? ভারত এবং পাকিস্তান নামে দুটি ডোমিনিয়ন রাষ্ট্র প্রতিষ্ঠা হয়। পাকিস্তানের জন্ম হয় 14 আগস্ট 1947। ভারতের স্বাধীনতা হয় 15 আগস্ট 1947। স্বাধীন ভারতের গভর্নর ছিল লর্ড মাউন্টব্যাটেন। স্বাধীন পাকিস্তানের গভর্নর মোহাম্মদ আলী জিন্নাহ। বাংলা ও পাঞ্জাব বিভক্তি আইন অনুযায়ী বাংলা ও পাঞ্জাব ধর্মের ভিত্তিতে বিভক্ত হবে, অর্থাৎ যেহেতু এখানে মুসলিম সংখ্যাগরিষ্ঠ তাই এগুলি পাকিস্তানের অন্তর্ভুক্ত হবে। এরপর সিলেট গণভোট, আসামের সিলেট জেলা পাকিস্তানের সঙ্গে যোগ দিবে কিনা তা গণভোটের মাধ্যমে নির্ধারিত হবে। এরপর 1947 সাল পরবর্তী যে ঘটনাগুলি দেখতে হবে। তো 1947-এ যখন পাকিস্তান রাষ্ট্র গঠন হয়, ভারত পাকিস্তান আলাদা হয়, তখন পাকিস্তানের প্রথম সরকার হয় 1947 সালে। পাকিস্তানের প্রথম সরকার দেখতে হবে, এটা হচ্ছে গভর্নর জেনারেলকে। পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্নাহ। প্রধানমন্ত্রী হন লিয়াকত আলী খান। আর ভারতের গভর্নর জেনারেল কে হন?
আপনারা কমেন্টে জানাবেন। সম্ভবত লর্ড মাউন্টব্যাটেন। ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের সরকারকে 1952 সালে গভর্নর জেনারেল হচ্ছে গোলাম মোহাম্মদ, পাকিস্তানের গভর্নর জেনারেল গোলাম মোহাম্মদ, প্রধানমন্ত্রী হচ্ছে খাজা নাজিমুদ্দিন। এই খাজা নাজিমুদ্দিন কিন্তু পরে পূর্ব বাংলার প্রধানমন্ত্রী হন। তমুদ্দুন মজলিস একটি ভাষা আন্দোলনের জন্য সৃষ্ট একটি প্রতিষ্ঠান। এটি প্রতিষ্ঠিত হয় 2 সেপ্টেম্বর 1947 সালে। ঢাবির তরুণ শিক্ষক আবুল কাশেম, পদার্থবিজ্ঞানের শিক্ষক আবুল কাশেমের নেতৃত্বে 3 সদস্য বিশিষ্ট তমুদ্দিন মজলিস প্রতিষ্ঠা হয়। এটি হচ্ছে ভাষার দাবিতে প্রতিষ্ঠিত প্রথম সাংস্কৃতিক প্রতিষ্ঠান। এর প্রতিষ্ঠাতাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিভাগের অধ্যক্ষ আবুল কাশেম, তখন বিভাগের প্রধানকে প্রিন্সিপাল বলা হতো। এই তমুদ্দুন মজলিস কি প্রকাশ করে? এটি একটি পুস্তিকা প্রকাশ করে, পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু। 1947 সালের 15 সেপ্টেম্বর এই পুস্তিকাটা প্রকাশিত হয়। এই পুস্তিকার লেখক ছিলেন 3 জন: অধ্যাপক আবুল কাশেম, কাজী মোতাহার হোসেন এবং আবুল মনসুর আহমদ। তারপর রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ সমূহ সম্পর্কে জানতে হবে, এটি খুবই গুরুত্বপূর্ণ। আমরা এখানে দেখছি প্রথম রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয় কত? অক্টোবর 1947 সালে। এর আহ্বায়ক কে ছিলেন? অধ্যাপক নুরুল হক ভূঁইয়া। দ্বিতীয় যেটা সেটা এর দ্বিতীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ, এটি গঠিত হয় 2 মার্চ 1948 সালে। এর আহ্বায়ক ছিলেন শামসুল আলম। এরপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদটি গঠিত হয় 11 মার্চ 1950 সালে। এর আহ্বায়ক ছিলেন আব্দুল মতিন। এরপরে সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ, এটি গঠিত হয় হচ্ছে 31 জানুয়ারি 1952 সালে। এর আহ্বায়ক হচ্ছে কাজী গোলাম মাহবুব। এরপরে উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা ঘোষণা, এটা কিভাবে দেওয়া হয়, কখন দেওয়া হয়? প্রথম দেওয়া হয় হচ্ছে 21শে মার্চ 1948 সালে। উর্দুকে রাষ্ট্রভাষা ঘোষণা করে কে? মোহাম্মদ আলী জিন্নাহ। রেসকোর্স ময়দানে পাকিস্তানের গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্নাহ উর্দুকে রাষ্ট্রভাষা হিসেবে ঘোষণা করেন। এরপর 24শে মার্চ 1948 সালে মোহাম্মদ আলী জিন্নাহ আবার উর্দুকে রাষ্ট্রভাষা হিসেবে ঘোষণা করে। কোথায়? এটা হচ্ছে তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে। হ্যাঁ, এরপরে 27 জানুয়ারি 1952 সালে পাকিস্তানের প্রধানমন্ত্রী খাজা নাজিমুদ্দিন পল্টন ময়দানে পাকিস্তানের আহ, কি বলে রাষ্ট্রভাষা হিসেবে উর্দুকে আবার ঘোষণা করেন। তো আমরা দেখছি 1958, 1948 দুইবারই মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে উর্দুকে স্বীকৃতি ঘোষণা দেয়। কিন্তু পরে তখন খাজা নাজিমুদ্দিন কেন দেয়? কারণ তখন আসলে মোহাম্মদ আলী জিন্নাহ বেঁচে নেই। এরপরে দাবিগুলি বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিসমূহ যেগুলো দেখতে হবে সেগুলো কি? প্রথম 23 ফেব্রুয়ারি 1948 সালে কুমিল্লা থেকে নির্বাচিত কংগ্রেসের এমপি ধীরেন্দ্রনাথ দত্ত উর্দুর পাশাপাশি বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে রাখার দাবি জানান। এটা হচ্ছে যে কুমিল্লার এমপি ধীরেন্দ্রনাথ দত্ত কোথায়? পাকিস্তানের গণপরিষদের অধিবেশনে। তো 1954 সালে যুক্তফ্রন্টের 21 দফার প্রথম দাবি ছিল বাংলাকে রাষ্ট্রভাষা করা। এরপর 11 মার্চ 1948 নবগঠিত রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ থেকে অধ্যক্ষ আবুল কাশেম বাংলা ভাষার দাবি দিবস ঘোষণা দেন। 11 মার্চ কিন্তু বাংলা 1952 সাল পর্যন্ত বাংলা ভাষা 11 মার্চকে কিন্তু রাষ্ট্রভাষা দিবস হিসেবে পালন করা হতো, ভাষা দিবস হিসেবে পালন করা হতো। এরপরে ভাষা আন্দোলনের দ্বিতীয় পর্ব সম্পর্কে জানতে হবে। 31 জানুয়ারি 1952 সালে কাজী গোলাম মাহবুবকে আহ্বায়ক করে 40 সদস্য বিশিষ্ট একটি সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয়। আব্দুল হামিদ খান ভাসানীর নেতৃত্বে ঢাকা বার লাইব্রেরিতে সর্বদলীয় সভার সমর্থন জানায় এবং 21 ফেব্রুয়ারি হরতালের ডাক দেয়। এরপরে 20 ফেব্রুয়ারি 1952 নুরুল আমিন সরকার পূর্ব বাংলা 144 ধারা জারি করে। আবুল কাশেমের সভাপতিত্বে সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের সভায় 21 ফেব্রুয়ারি 144 ধারা ভঙ্গের সিদ্ধান্ত হয়। 21 ফেব্রুয়ারি 1952 সকাল 10টায় ঢাকা মেডিকেল কলেজের সামনে ছাত্রদের গুলিবিদ্ধ করে পুলিশ। পুলিশের গুলিতে রফিক, সালাম, জব্বার, বরকত শহীদ হন। 144 ধারা ভঙ্গ করার সিদ্ধান্ত নিয়ে ছাত্ররা বিক্ষোভ মিছিল করে। এটি কিভাবে হয়েছিল?
মূলত তারা ১০ জন করে আহ, এই মিছিলে অংশগ্রহণ করবে বলে সিদ্ধান্ত হয়েছিল, কিন্তু আহ, যেহেতু বাঙালি একটু যে কোনো বিষয়ে অতি উৎসাহী, যার কারণে ১০ জনের পরিবর্তে তারা যখন ১০ জন মাত্র মিছিলে অংশগ্রহণ করে, তখন পিছন থেকে বাকিরাও সেখানে ঝাঁপিয়ে পড়ে এবং নিজেদের বুক পেতে দেয়। এভাবেই বাঙালি বাংলা কি বলে, বাঙালিরা সবসময় নিজেদের অধিকার আদায়ে সচেষ্ট ছিল। ২২ ফেব্রুয়ারি ১৯৫২ শহীদদের স্মরণে ছাত্ররা ধর্মঘট পালন করে এবং বিশ্ববিদ্যালয়ের সদস্য অধিবেশনে আহ, বাইতুল মোকাররম মসজিদের সামনে অনুষ্ঠিত হয়। এরপরে শোক মিছিলে পুলিশ গুলি চালায়। ২৩ ফেব্রুয়ারি ১৯৫২ রাজশাহী কলেজের সামনে ছাত্রদের উপর পুলিশ গুলি চালায়। এরপরে রাষ্ট্রভাষা বাংলার স্বীকৃতি, এটি কিভাবে? এটি হচ্ছে ৯ মে ১৯৫৪ পাকিস্তানের গণপরিষদে বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। ১৬ ফেব্রুয়ারি ১৯৫৬ পাকিস্তানের জাতীয় পরিষদে উর্দুর পাশাপাশি বাংলাকেও রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয় এবং পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী আবুল হোসেন সরকার ২১শে ফেব্রুয়ারিকে সরকারি ছুটি হিসেবে ঘোষণা করেন। ২৩ মার্চ ১৯৫৬ পাকিস্তানের সংবিধান কার্যকর হলে বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। ১৭ নভেম্বর ১৯৯৯ ইউনেস্কোর ৩০তম সম্মেলনে ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করা হয়। ১৯৮৭ সালে জাতীয় সংসদে বাংলা ভাষাকে জাতীয় জীবনের সর্বস্তরে ব্যবহারের জন্য আইন পাস করা হয়। এরপরে ভাষা শহীদদের সম্পর্কে জানতে হবে। প্রথম হচ্ছে আবুল বরকত, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের এম.এর ছাত্র ছিলেন। তার ডাকনাম ছিল হচ্ছে এবাই। আব্দুল জব্বার, তিনি পেশায় ছিলেন দর্জি। রফিক উদ্দিন, তিনি ছিলেন জগন্নাথ কলেজের ছাত্র। ভাষা আন্দোলনের প্রথম শহীদ কিন্তু রফিক উদ্দিন। আহ, তার মৃত্যু হয় ২১শে ফেব্রুয়ারি ১৯৫২ সালে। আব্দুস সালাম, তিনি ২১শে ফেব্রুয়ারিতে আহত হলেও মারা যান হচ্ছে ৭ জুন। ৭ জুন। ৭ জুন আমাদের আরেকটি দিবস আছে, সেটি কি দিবস সেটি সম্পর্কে জানাবেন। এরপরে শফিউর রহমান, তিনি ছিলেন ঢাবি আইন ক্লাসের প্রাইভেট ছাত্র এবং হাইকোর্টের কর্মচারী। আহ, তার মৃত্যু হয় ২২ ফেব্রুয়ারি। তিনি শহীদ হন ২২ ফেব্রুয়ারি। তার পিতা মাহবুবুর রহমান জাতীয় শহীদ মিনার উদ্বোধন করেন। তারপর হচ্ছে মোহাম্মদ ওহিউল্লাহ, তিনি ছিলেন শিশু শ্রমিক ছিল, সম্ভবত শিশু শ্রমিক। এরপরে সর্বকনিষ্ঠ শহীদ, ৯-১০ বছরের ছিল। তার মৃত্যু হয়েছে ২২ ফেব্রুয়ারি ১৯৫২ সালে। শহীদ মিনার সম্পর্কে জানতে হবে। শহীদ মিনার আহ কোনটি, কে উদ্বোধন করেন এবং কত তারিখ? তো প্রথম ঢাকায় নির্মিত প্রথম শহীদ মিনার, এটি উদ্বোধন করেন কে? শহীদ শফিউরের পিতা মাহবুবুর রহমান, মৌলভী মাহবুবুর রহমান। তিনি ঢাকায় নির্মিত প্রথম শহীদ মিনারটি উদ্বোধন করেন কত তারিখে? ২৪ ফেব্রুয়ারি ১৯৫২ সালে। এরপরে হচ্ছে সম্পাদক আবুল কালাম শামসুদ্দিন, তিনি ঢাকায় দ্বিতীয়বার নির্মিত শহীদ মিনারটি উদ্বোধন করেন কত তারিখে? ২৬ ফেব্রুয়ারি ১৯৫২ সালে। এরপরে শহীদ বরকতের মা হাসিনা বেগম, তিনি কেন্দ্রীয় শহীদ মিনারটি উদ্বোধন করেন, যেটি হচ্ছে ২১ ফেব্রুয়ারি ১৯৬৩ সালে। এই শহীদ মিনারটি শিল্পী হামিদুর রহমান এবং তার সহযোগী হিসেবে শিল্পী নভেরা আহমেদ এই শহীদ মিনারটি নির্মাণ করেন এবং যেটি হচ্ছে ১৯৭১ সালে যুদ্ধের সময় একে ভেঙে ফেলা হয়, যা ১৯৭২ সালে পুনরায় নির্মাণ করা হয়। তো কেন্দ্রীয় শহীদ মিনার এর স্থপতিকে হামিদুর রহমান, তার সাথে সহযোগী হিসেবে ছিলেন শিল্পী নভেরা আহমেদ। এরপরে হচ্ছে এর অবস্থান হচ্ছে ঢাকা মেডিকেল কলেজ। বাংলাদেশের সর্বোচ্চ শহীদ মিনার, এটি হচ্ছে কোথায়? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। এর স্থপতি হচ্ছে রবিউল ইসলাম। এর উচ্চতা হচ্ছে ৭১ ফুট। আর এরপরে শহীদ মিনার, আরেকটি শহীদ মিনার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের, এর শিল্পী হচ্ছে শিল্পী মুর্তজা বশির। শহীদ মিনারের স্থপতি, বিভিন্ন শহীদ মিনার স্থপতি মোদের গরব, এর স্থপতি অখিল পাল। এর অবস্থান হচ্ছে বাংলা একাডেমি চত্বর। অমর একুশে, এর স্থপতি হচ্ছে জাহানারা পারভিন। এর অবস্থান হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। এরপরে যুক্তরাজ্যে বাংলাদেশে বিদেশির প্রথম শহীদ মিনার নির্মিত হয় হচ্ছে যুক্তরাজ্যে।
ম্যানচেস্টার ওল্ডহ্যাম নামক স্থানে, ম্যানচেস্টার শহরের। এরপরে ওমানে ওমানে মুসলিম দেশের মধ্যে প্রথম নির্মিত শহীদ মিনার ওমানে। জাপানে বাংলাদেশের বাংলাদেশ সরকারের অর্থায়নে দেশের বাইরে প্রথম নির্মিত শহীদ মিনার হচ্ছে টোকিওতে, জাপানের টোকিওতে। এটি নির্মিত হয়েছে 2005 সালে। এরপরে ভাষা আন্দোলনের প্রথম সেগুলো হচ্ছে প্রথম বই, ভাষা আন্দোলনের ইতিহাস অথবা বাংলা রাষ্ট্রভাষা বাংলা না উর্দু, যেটি হচ্ছে পুস্তিকা ছিল 15 সেপ্টেম্বর 1947, সম্পাদক অধ্যাপক আবুল কাশেম। আরেকটা হচ্ছে প্রথম নাটক মুনীর চৌধুরীর কবর, প্রথম উপন্যাস হচ্ছে জহির রায়হানের আরেক ফাল্গুন, প্রথম সংকলন হাসান হাফিজুর রহমানের 21শে ফেব্রুয়ারি, প্রথম কবিতা মাহমুদুল আলম চৌধুরীর হচ্ছে কাঁদতে আসিনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি। 21-এর প্রথম গল্প শওকত ওসমানের মৌন নয়। 21-এর প্রথম গান হচ্ছে এটা হবে ভুলবো না, সরি, এটা ভুল হয়েছে, এখানে হচ্ছে এটা মূলত ছিল গান ভুলবো না, ভুলতে পারি না, এই গানটি। ভাষা আন্দোলন ভিত্তিক সাহিত্যকর্ম, তো ভাষা আন্দোলন ভিত্তিক উপন্যাসগুলি কি আরেক ফাল্গুন, এর সাহিত্যিক হচ্ছে জহির রায়হান। তারপর যাপিত জীবন, নিরন্তর ঘণ্টাধ্বনি, এগুলো সাহিত্যিক হচ্ছে কি সেলিনা হোসেন। এরপরে গল্প, একুশের গল্পের প্রধান, একুশের গল্প যে গল্পটি আছে, একুশের গল্প জহির রায়হানের লেখা। এটির প্রধান চরিত্র হচ্ছে ঢামেক ছাত্র তপু। এখানে একটি উল্লেখযোগ্য লাইন আছে যে তপুকে আবার ফিরে পাবো, আমরা ভুলেও তা কখনো ভাবিনি। এর গল্পটি মূলত এখানে দেখা যায় যে তপু 1952 সালে ভাষা আন্দোলনে শহীদ হয় এবং তাকে ঢাকা মেডিকেলের সামনে হচ্ছে তাকে হত্যা করা হয়নি। তো তার যে লাশটি ছিল সেটি হচ্ছে অজ্ঞাত লাশ হিসেবে ঢাকা মেডিকেল কলেজের মর্গে দীর্ঘদিন ছিল। পরে সেটি তার থেকে যে কঙ্কালটি, আহ, সেই কঙ্কালটি হচ্ছে ঢাকা মেডিকেলের সংগ্রহে রাখা হয় এবং সেখানে যে শিক্ষার্থীদের পাঠদানের উদ্দেশ্যে এটি ব্যবহৃত হতো। পরে যখন তার পরিচিত একজন তাকে দেখে যে কোথায় তার সম্ভবত এটা পায়ে বা বুকে কোনো পাঁজরে, সম্ভবত পাঁজরের একটা জায়গায় ফুটা, অর্থাৎ সেখানে তার গুলি লেগেছিল এবং তার থেকে তারা চিহ্নিত করতে পারে যে এটা তপু। তো তার কারণে এই লাইনটা বলা হয় যে তপুকে আবার ফিরে পাবো, তা কখনো ভুলেও ভাবিনি। এরপরে হচ্ছে প্রথম বধ্যভূমি, এটা লিখেন হচ্ছে রাবেয়া খাতুন। কবিতার মধ্যে আছে 21শে ফেব্রুয়ারি, এটি লেখেন আলতাফ মাহমুদ। বর্ণমালা আমার দুঃখিনী বর্ণমালা, এটা শামসুর রহমান। আমাকে কি মাল্য দিবে দাও, এটা নির্মলেন্দু গুণ। এরপর স্মৃতিস্তম্ভ লেখেন আলাউদ্দিন আল আজাদ। এরপরে নাটকের প্রথম নাটক কবর, এর চৌধুরী সাহিত্যিক হচ্ছে মুনীর চৌধুরী। সংকলন হাসান হাফিজুর রহমানের সংকলন হচ্ছে 21শে ফেব্রুয়ারি, এটা প্রকাশ হয় 1953 সালে। চলচ্চিত্রের মধ্যে আছে জীবন থেকে নেওয়া, 1970, এটা হচ্ছে জহির রায়হানের চলচ্চিত্র। এরপর হচ্ছে ফাগুন হাওয়ায়, এই চলচ্চিত্রটি নির্মাণ করেন হচ্ছে কে, তৌকির আহমেদ। হুম। এরপর প্রামাণ্য চিত্র লেট দেয়ার বি লাইট, এটিও জহির রায়হানের। এরপরে গান আছে কি আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি। এর গীতিকার হচ্ছে আব্দুল গাফফার চৌধুরী। প্রথম সুরকার হচ্ছে আব্দুল লতিফ। বর্তমান সুরকার আলতাফ মাহমুদ। এটি প্রথম লেখা হয় 1952 সালে। প্রথম গাওয়া হয় 1953 সালে ঢাকা কলেজের ছাত্র সংসদে। ভাষার অধিকারে প্রথম গাওয়া হয় হচ্ছে 1954 সালে। বাংলা একাডেমি সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য জানতে হবে। এটি প্রতিষ্ঠার কারণ কি? যে এটা ভাষা আন্দোলনের ফলে গঠিত স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। প্রতিষ্ঠিত হয় 3 ডিসেম্বর 1955। বাংলায় হচ্ছে 17 অগ্রহায়ণ 1362। অনেক সময় বাংলা সালটা আসে। এরপরে মূল ভবনের নাম হচ্ছে কি বর্ধমান হাউস। প্রথম পরিচালক কে ছিলেন? ডক্টর মোহাম্মদ ইনামুল হক। মূল মিলনায়তনের নাম মরহুম আব্দুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তন। বর্তমান পরিচালক হচ্ছে ডক্টর মোহাম্মদ আজম। এরপরে বর্তমান একাডেমি প্রকাশিত পত্রিকা, সরি, বাংলা একাডেমি পত্রিকা প্রকাশিত পত্রিকা কি উত্তরাধিকার, এটি হচ্ছে সৃজনশীল ত্রৈমাসিক পত্রিকা।
আরেকটি হচ্ছে ধান শালিকের দেশে। এরপর অমর একুশে বইমেলা, এটির আয়োজক কে? বাংলা একাডেমি। প্রতিষ্ঠাতা হচ্ছে শ্রী চিত্তরঞ্জন সাহা। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট এর অবস্থান সেগুনবাগিচা, ঢাকা। এটি হচ্ছে মাতৃভাষা চর্চা এবং গবেষণা বিষয়ক স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। ভাষা আন্দোলনের মুখপত্র ছিল সাপ্তাহিক সৈনিক। আর ১৩০০ বাংলা সরি ভাষা আন্দোলন ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি, এটা বাংলা সাল ছিল হচ্ছে ১৩৫৮ সালের ৮ই ফাল্গুন। এই দিনটি ছিল হচ্ছে রোজ বৃহস্পতিবার। এরপরে যুক্তফ্রন্ট সম্পর্কে জানতে হবে। যুক্তফ্রন্ট ১৯৫৪ সালের প্রাদেশিক নির্বাচন সরকার এবং এটি গঠিত হয়েছে ১৪ই নভেম্বর ১৯৫৩ সালে গঠনের তারিখ। এর প্রধান নেতা ছিল শেরেবাংলা একে ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দী এবং মাওলানা ভাসানী। নির্বাচনের প্রধান প্রতিদ্বন্দ্বী দল ছিল যুক্তফ্রন্ট বনাম মুসলিম লীগ। ২১ দফার প্রণেতা ছিলেন আবুল মনসুর আহমেদ। তো যুক্তফ্রন্টের দলগুলো এবং দলের নেতৃত্বে কে ছিলেন তাদের সম্পর্কে জানতে হবে। আওয়ামী মুসলিম লীগের নেতৃত্বে ছিলেন মাওলানা ভাসানী। কৃষক শ্রমিক পার্টির নেতৃত্বে একে ফজলুল হক। নিজামী ইসলামীর নেতৃত্বে ছিলেন মাওলানা আতাহার আলী। বামপন্থী গণতন্ত্রী দলের নেতৃত্বে ছিলেন হাজী দানেশ। তারপর যুক্তফ্রন্ট সংক্রান্ত কিছু ঘটনা। ৪ ডিসেম্বর ১৯৫৩ যুক্তফ্রন্ট গঠিত হয়। ৮ থেকে ১২ মার্চ ভোট গ্রহণ হয়। ৩ এপ্রিল ১৪ সদস্য বিশিষ্ট যুক্তফ্রন্ট সরকার গঠিত হয়। ১৫ই মে ১৯৫৪ ১৪ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ ৩ এপ্রিল হচ্ছে ৪ সদস্য বিশিষ্ট যুক্তফ্রন্ট সরকার গঠিত হয়। এটা ভুল হয়েছে, ৪ সদস্য বিশিষ্ট হবে। আর ১৫ই মে এটা হচ্ছে ১৪ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠিত হয়। ৩০শে মে ১৯৫৪ পাকিস্তানের গভর্নর জেনারেল গোলাম মোহাম্মদ ৫৬ দিনের মধ্যে মন্ত্রিসভার পতন ঘোষণা করেন। তো যুক্তফ্রন্টের ২১ দফা ছিল। ২১ দফাগুলো কি? যুক্তফ্রন্টের ২১ দফা কর্মসূচি ১ নম্বর ছিল হচ্ছে বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দান। ২ নম্বর ছিল বিনা ক্ষতিপূরণে জমিদারি প্রথা উচ্ছেদ এবং ভূমিহীন কৃষকদের মধ্যে উদ্বৃত্ত জমি দিয়ে দেওয়া। এরপরে ১৯ নাম্বার ছিল হচ্ছে ১৯৪০ সালের লাহোর প্রস্তাব অনুযায়ী পূর্ব বাংলাকে পূর্ণ স্বায়ত্ত শাসন প্রদান করা। যুক্তফ্রন্টের নির্বাচনী আসনগুলো কিরকম ছিল এগুলো দেখতে হবে। মুসলমানদের জন্য সংরক্ষিত আসন ছিল ২৩৭টি, অমুসলিমদের জন্য সংরক্ষিত আসন ছিল ৭২টি। যুক্তফ্রন্ট সরকার গঠিত হয়, প্রথমে যে ৪ সদস্য বিশিষ্ট মন্ত্রিসভা গঠিত হয় তারা কে? প্রথমে ১ নাম্বার ছিলেন শেরেবাংলা একে ফজলুল হক, ২ নাম্বার আবুল হোসেন সরকার, ৩ নাম্বার হচ্ছেন আশরাফ উদ্দিন আহমেদ চৌধুরী, ৪ নাম্বার হচ্ছেন সৈয়দ আজিজুল হক নান্না মিয়া। শেরেবাংলা একে ফজলুল হকের নেতৃত্বাধীন মন্ত্রিসভা বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা ২১শে ফেব্রুয়ারিকে শহীদ দিবস এবং সরকারি ছুটির ঘোষণা বাংলা একাডেমি করার প্রস্তাব গ্রহণ করে এবং অনুমোদন করে। তো যুক্তফ্রন্ট সরকারকে বরখাস্ত করার অন্যতম কারণ কি? আদমজী জুট মিলে বাঙালি এবং বিহারি শ্রমিকদের মধ্যে সংঘর্ষ। উপর্যুক্ত অজুহাতে পাকিস্তানের গভর্নর জেনারেল গোলাম মোহাম্মদ ১৯৫৪ সালের ৩০ মে রাষ্ট্রদ্রোহের অভিযোগে যুক্তফ্রন্ট সরকার মন্ত্রিসভা ভেঙে দিয়ে ৯২ ক ধারা জারি করে। তো এরপরে হচ্ছে পূর্ব বাংলায় গভর্নরের শাসন জারি করে এবং মেজর জেনারেল ইস্কান্দর মির্জাকে পূর্ব বাংলার গভর্নর হিসেবে নিয়োগ করা হয়। পাকিস্তানের সংবিধান এটি কার্যকর হয় হচ্ছে ২৩ মার্চ ১৯৫৬ সালে। সংবিধানের বৈশিষ্ট্য ছিল পাকিস্তানের ২ অংশের জন্য ইসলামী প্রজাতন্ত্র ঘোষণা করা। পাকিস্তান হবে একটি যুক্তরাষ্ট্র এবং কেন্দ্রীয় এবং প্রাদেশিক সরকারের মধ্যে ক্ষমতা বন্টন করে দেওয়া হবে। উর্দু এবং বাংলা উভয়টি হচ্ছে রাষ্ট্রভাষা করা হবে সংবিধানে। প্রথম প্রেসিডেন্ট নিযুক্ত হন হচ্ছে ইস্কান্দর মির্জা। ১৯৫৬ সালের ৭ অক্টোবর ইস্কান্দর মির্জা সংবিধান বাতিল করে এবং সামরিক শাসন জারি করেন। এরপরে কাকমারি সম্মেলন, এটা হয় ১৯৫৭ সালের ৬ থেকে ১০ ফেব্রুয়ারি টাঙ্গাইল জেলার সন্তোষে। এর সভাপতি ছিলেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। প্রধান অতিথি ছিলেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর রাজনৈতিক জীবন সম্পর্কে জানতে হবে। তার ভাসানী উপাধি পাওয়ার কারণ কি? ১৯২০ সালে আসামের ভাসানচর অঞ্চলে প্রথম কৃষক সম্মেলন আয়োজন করেন হচ্ছে মাওলানা ভাসানী।
ওই অঞ্চল থেকে তার নামের শেষে ভাসানী যুক্ত করা হয়। তার জন্ম হচ্ছে সিরাজগঞ্জে। তিনি কারাবরণ করেন 1919 সালে ব্রিটিশ বিরোধী খিলাফত অসহযোগ এবং খিলাফত আন্দোলনের কারণে 10 মাস কারাবরণ করেন। প্রথম রাজনৈতিক দল ছিল তার কংগ্রেস। ফারাক্কা লং মার্চ 16 মে 1976 সালে ফারাক্কা বাঁধের ফলে বাংলাদেশে কৃত্রিম নাব্য সংকট এবং পানির ন্যায্য হিস্যার দাবিতে ঐতিহাসিক ফারাক্কা লং মার্চের নেতৃত্ব দেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। তিনি 1973 থেকে 1975 সালে বাংলাদেশের সংসদ সদস্য ছিলেন। ময়মনসিংহ 30 এবং যেটা হচ্ছে বর্তমানে কিশোরগঞ্জ 5 আসন। বাংলাদেশের মানুষের কাছে পরিচিত হচ্ছে মজলুম জননেতা নামে। শরীফ শিক্ষা কমিশন। এই শিক্ষা কমিশনের উল্লেখযোগ্য রিপোর্টগুলো কি? এখানে হচ্ছে ষষ্ঠ থেকে স্নাতক শ্রেণী পর্যন্ত ইংরেজি বাধ্যতামূলক করা, উর্দুকে বাধ্যতামূলক করা, এরপর হচ্ছে অবৈতনিক শিক্ষাকে অবান্তর বলা, স্কুলে 80% ব্যয় নিজেরা বহন করবে, অর্থাৎ শিক্ষার্থীরা বহন করবে এবং বাকি 20% শিক্ষার্থীদের বেতনের মাধ্যমে নির্বাহ করা হবে। এরপরে কমিশনের বিষয়বস্তু শিক্ষা এমন কোনো বিষয় নয় যা বিনামূল্যে পাওয়া যেতে পারে। 17 সেপ্টেম্বর শিক্ষা দিবস হিসেবে পালিত হয় কারণ 1962 সালে 17 আচ্ছা শরীফ শিক্ষা কমিশন কিন্তু 1962 সালে প্রণীত হয়। এখানে পাকিস্তানের তৎকালীন শিক্ষা সচিব শরীফ অধ্যাপক সচিব শরীফকে প্রধান করে এই কমিশনটি গঠন করা হয়, যার কারণে একে শরীফ শিক্ষা কমিশন হিসেবে অভিহিত করা হয়। এবং এই কমিশনটি 1962 সালে রিপোর্ট প্রদান করে। এই রিপোর্ট এই অবাস্তব রিপোর্টের প্রতিবাদে 1962 সালে 17 সেপ্টেম্বর গোলাম মুস্তফা ওয়াজিউল্লাহ সহ কয়েকজন যারা হচ্ছে আন্দোলন করতে গিয়েছিল তাদেরকে পুলিশের গুলিতে নিহত হতে হয় এবং তারা নিহত হন, যার কারণে 17 সেপ্টেম্বর হচ্ছে শিক্ষা দিবস হিসেবে পালিত হয়। এরপরে 6 দফা কি 5 ফেব্রুয়ারি 1966 লাহোরে অবস্থিত তৎকালীন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শেখ মুজিবুর রহমান 6 দফা কর্মসূচি প্রথম পেশ করেন। পূর্ব বাংলার পক্ষ থেকে 6 দফা বিরোধিতা করেন প্রথম হচ্ছে ফরিদ আহমদ। 23 মার্চ 1966 আনুষ্ঠানিকভাবে 6 দফা ঘোষণা করেন শেখ মুজিবুর রহমান। 6 দফা রচিত হলে লাহোরের প্রথম প্রস্তাব রচিত হয় হচ্ছে কি লাহোরের প্রথম প্রস্তাব 23 মার্চ 1940 এর সাথে লাহোর প্রস্তাবের সাথে মিল রেখে 23 মার্চ এটি উদযাপন করা হয়। 7 জুন 1966 6 দফার বাস্তবায়নে দেশব্যাপী হরতাল পালন করা হয় এবং এই হরতালে কিন্তু পুলিশ গুলি করে এবং যার কারণে মনু মিয়া নিহত হন, যার কারণে 7 জুনকে হচ্ছে কি 6 দফা দিবস হিসেবে পালন করা হয়। 6 দফার বিভিন্ন দফা এবং দফার বিষয়বস্তুগুলো সম্পর্কে জানতে হবে। এখানে 6টি দফা আছে, এগুলি রেখেছি, এটা একটু দেখে নিতে হবে কোন দফায় কি আছে। এরপর আগরতলা ষড়যন্ত্র মামলা 1968 প্রধান 1 নম্বর আসামি করা হয় হচ্ছে শেখ মুজিবুর রহমানকে। দ্বিতীয় প্রধান আসামি 2 নম্বর হচ্ছে গ্রুপ ক্যাপ্টেন মোয়াজ্জেম হোসেন আগরতলা পরিকল্পনাকারী। 17 নম্বর আসামি ছিলেন সার্জেন্ট জহুরুল হক, যাকে 1969 সালে 15 ফেব্রুয়ারি বন্দী অবস্থায় ঢাকা ক্যান্টনমেন্টে হত্যা করা হয়। পাক বাহিনী হচ্ছে নির্মমভাবে হত্যা করে সার্জেন্ট জহুরুল হককে। স্বাধীনতার পরিকল্পনা ফাঁস করে দেয় কে? পাকিস্তানের ইন্টেলিজেন্সের সদস্য আমির হোসেন। 20 জানুয়ারি 1969 মোহাম্মদ আসাদুজ্জামান আসাদ নিহত হন। 20 জানুয়ারিকে আসাদ দিবস হিসেবে পালন করা হয়। 24 জানুয়ারি 1969 নবকুমার ইনস্টিটিউটের মতিউর রহমান নিহত হন এবং তার বুক পকেটে লেখা ছিল, মা আমি মিছিলে যাচ্ছি, যদি ফিরে না আসি তবে মনে করো তোমার মতিউর বাংলার মানুষের জন্য জীবন দিয়ে গেল। 15 ফেব্রুয়ারি 1969 সালে আগরতলা ষড়যন্ত্র মামলার 17 নম্বর আসামি সার্জেন্ট জহুরুল হককে হত্যা করা হয়। 18 ফেব্রুয়ারি 1969 রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শামসুজ্জোহাকে হত্যা করা হয়। তিনি ছিলেন দেশের প্রথম শহীদ বুদ্ধিজীবী। এরপরে স্যাক এবং ড্যাগ সম্পর্কে জানতে হবে। সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ স্যাক, পূর্ণ নাম হচ্ছে স্টুডেন্ট অ্যাকশন কমিটি। এর গঠিত হয় হচ্ছে 4 জানুয়ারি 1969 সালে এবং এর আহ্বায়ক ছিলেন তোফায়েল আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি, ডাকসু ভিপি ছিল তোফায়েল আহমেদ।
তারপরে হচ্ছে এর দফা ঘোষণা করা হয়েছে 1969 সালের 4 জানুয়ারি। উল্লেখযোগ্য দফাগুলো কি? হামিদুর রহমান শিক্ষা কমিশন এবং বিশ্ববিদ্যালয়ের নতুন আইন যেগুলো হয় সেগুলো বাতিল করতে হবে। এরপরে হচ্ছে সিটো এবং সেন্টো সহ পাক মার্কিন সামরিক চুক্তিগুলো হচ্ছে বাতিল করতে হবে। এরপরে ড্যাক হচ্ছে ডেমোক্রেটিক অ্যাকশন কমিটি, এটি গঠন করে হচ্ছে 4 জানুয়ারি 1969 সালে। এর আহ্বায়ক ছিলেন আব্দুল হামিদ খান ভাসানী। ড্যাক হচ্ছে 8 দফা কর্মসূচি দেয়, আর এই সেক হচ্ছে 11 দফা কর্মসূচি দেয়। এগুলো জানতে হবে। এরপরে হচ্ছে পাকিস্তানের প্রথম সাধারণ নির্বাচন, ফার্স্ট জেনারেল ইলেকশন অফ পাকিস্তান। এটি 30 মার্চ 1970 সালে ইয়াহিয়া খান পাকিস্তানের সাধারণ নির্বাচনের লক্ষ্যে লিগ্যাল ফ্রেমওয়ার্ক অর্ডার জারি করেন। ইয়াহিয়া খান, কারণ 1969 সালে কিন্তু যে গণঅভ্যুত্থান হয় সেই গণঅভ্যুত্থানের মাধ্যমে আইয়ুব খানের শাসনামল শেষ হয়, আইয়ুব খানের পতন হয় এবং ইয়াহিয়া খান পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে পাকিস্তান শাসন করেন। 7 ডিসেম্বর 1970 সালে জাতীয় পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। 17 ডিসেম্বর প্রাদেশিক পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। তো জাতীয় পরিষদের আসন বন্টন: পূর্ব পাকিস্তান সাধারণ আসনের 162টা আসন জয়লাভ করে, সংরক্ষিত আসন হচ্ছে 7টি জয়লাভ করে। মোট 169টি আসন পূর্ব পাকিস্তানের জাতীয় পরিষদে জয়লাভ করে। এরপরে প্রাদেশিক পরিষদের আসন বন্টন: পূর্ব পাকিস্তান হচ্ছে সাধারণ আসনে 300টি এবং সংরক্ষিত আসনে 10টি, মোট 310টি আসন জয়লাভ করে। এখানে নেপ ভাসানী ভোটে মুক্তি আসবে না স্লোগান তুলে কি নির্বাচন হচ্ছে বয়কট করে। এরপরে 1971 সালের অসহযোগ আন্দোলন। অসহযোগ আন্দোলনটি শুরু হয় হচ্ছে কত? 2 মার্চ 1971 সালে অসহযোগ আন্দোলনের ডাক দেওয়া হয়। জাতীয় পতাকা প্রথম উত্তোলন করা হয়েছে 2 মার্চ 1971 সালে। ডাকসু ডাকসু কর্তৃক প্রথম জাতীয় পতাকা উত্তোলন করা হয়। প্রথম উত্তোলন করেন কে? আসম আব্দুর রব। পতাকার নকশা করে কে? শিব নারায়ণ দাস। এটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদে এটি অনুষ্ঠিত হয়। স্বাধীনতার ইশতেহার 3 মার্চ 1971 সালে স্বাধীনতার ইশতেহার দেওয়া হয়। স্থান হচ্ছে পল্টন ময়দান। উপস্থিত সংগঠন স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ। ইশতেহার পাঠ করেন কে? শাহজাহান সিরাজ। স্বাধীনতার ডাক দেওয়া হয় 7 মার্চ 1971 সালে। শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণ প্রদান করেন। গণহত্যা স্বাধীনতা ঘোষণা: 25 মার্চ 1971 পাকিস্তানি সেনাবাহিনী অপারেশন সার্চলাইট নামে গণহত্যা চালায়। 26 মার্চ 1971 শেখ মুজিবুর রহমান স্বাধীনতা ঘোষণা করেন। পরবর্তীতে স্বাধীনতার ঘোষণা করেন মেজর জিয়াউর রহমানের কণ্ঠে চট্টগ্রামের স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে, চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে এটি এটি হচ্ছে ঘোষণা দেওয়া হয়। তো এতটুকুই ছিল আজকে ভাষা আন্দোলন এবং মুক্তিযুদ্ধ পূর্ববর্তী পর্যন্ত। পরবর্তীতে মুক্তিযুদ্ধের পরে, মুক্তিযুদ্ধ এবং তার পরবর্তী ঘটনাগুলো নিয়ে আলোচনা করা হবে। আসসালামু আলাইকুম।